বাংলাদেশে যা দেখছি আমরা কিছুদিন ধরে যে ভিডিওস গুলো আসছে এটা সত্যি খুব দুঃখজনক। আমার মনে হয় বিশেষ খুব একটা আমি বলতে পারবো না, কারণ এটা পুরোপুরি একটা দেশের ব্যাপার। আমার মনে হয় না আমার বিশেষ কিছু বলা উচিত। এটুকু চাই বাংলাদেশে আবার শান্তি ফিরে আসে, মানুষ যেন আবার শান্তিতে থাকতে পারে এবং যেই ভালোবাসা নিয়ে যেই আনন্দ নিয়ে বাঁচতে নিজেদের সঙ্গে সেই যেন শান্তির আবার যেন ফিরে আসে। কিন্তু একটা সার্বভৌম রাষ্ট্র এবং সেই সার্বভৌমত্ব আমরা কোনোভাবেই ইনফ্লুয়েন্স করতে পারি না, আমরা সেখানে কোনোভাবেই ইন্টারভিন করতে পারি না। ভারতের দাদাগিরি শেষ হয়ে যাচ্ছে, এটাও বলা যায় মোদির দাদাগিরি শেষ হয়ে যাচ্ছে। ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ করে কোথায় জানেন? দিন আমার পথ নাই, বাস্তবে কোনোদিন কিছু করতে পারেনি আজ পর্যন্ত। না পারছে কাশ্মীরের সাথে, না পারছে পাকিস্তানের সাথে, না পারছে শ্রীলঙ্কার সাথে, না পারছে নেপালের সাথে, না এবার বাংলাদেশের কাছে সরাসরি ক্ষমা চাইল নায়ক দেব এবং গুমুদ খাওয়া মোদি। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছেন, আপনাকে প্রমাণ সহকারে দেখাচ্ছি। প্রমাণ সহকারে দেখবেন যে কলকাতা থেকে একের পর এক কিন্তু ক্ষমা চাচ্ছে। তারা বুঝে গেছে যে আমাদের বাংলাদেশিদের ছাড়া বা বাংলাদেশ ছাড়া ওরা একেবারেই অচল। চলেন আপনাদেরকে আগে প্রমাণ সহকারে দেখায়, তারপর কিছু কথা বলবো। কিছু মানুষ বলে যে ভারত ছাড়া নাকি বাংলাদেশ অচল, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া বানোয়াট কথা। বাংলাদেশ ছাড়া ভারত অচল, এটা বলতে হবে। কেন বলবো দেখেন, একটু পর ভিডিও দেখাই, কিছু কথা বলবো, তারপর বুঝতে পারবেন। যা দেখছি আমরা কিছুদিন ধরে যে ভিডিওস গুলো আসছে এটা সত্যি খুব দুঃখজনক। মনে হয় বিশেষ খুব একটা আমি বলতে পারবো না, কারণ এটা পুরোপুরি একটা দেশের ব্যাপার। আমার মনে হয় না আমার বিশেষ বলা উচিত। এটুকু চাই বাংলাদেশে আবার শান্তি ফিরে আসে, মানুষ যেন আবার শান্তিতে থাকতে পারে এবং যেই ভালোবাসা নিয়ে যেই আনন্দ নিয়ে বাঁচতে নিজেদের সঙ্গে সেই যেন শান্তির আবার যেন ফিরে আসে। যে দৃশ্যগুলো কালকে রাত্রে আমাদের কাছে এসছে বা যে ছবিগুলো, বা ইনফ্যাক্ট আমি তো বিশ্বাসই হচ্ছিল এরকম কিছু একটা হতে পারে, কিন্তু যখন সত্যি শুনলাম কিনা এটা হয়েছে, এবং শুধু ওনার জন্য নয়, মানে পুরো বাংলাদেশের জন্য আমার মনে হয় সত্যি একটা খুব কঠিন সময় দিয়ে যাচ্ছে। আমি শুধু এটুকু বলবো, যা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, কারণ আমি বাংলাদেশে বহুবার গেছি এবং আমার খুব প্রিয় একটা জায়গা এবং আমার এক্সপিরিয়েন্স সত্যি খুব খুব ভালো। এবং শুধু বাংলাদেশ নয়, অনেক বাংলাদেশিরা আছে যারা দেশে থাকেন, সে আমি যেতে বেড়াতে যাই বা লন্ডনে হোক বা আমেরিকায় হোক, মানে ওনাদের মতন ভদ্র শান্তিপ্রিয় মানুষ কম দেখেছি। আমি এটুকু অনুরোধ করবো আপনাদের মাধ্যমে, যারা যারা শুনছেন, বাংলাদেশে যারা যারা এখন শুনছেন আমাদের, আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করবো যেন বাংলাদেশের শান্তি যেন আবার ফিরে আসে, মানুষ যেন আবার ওই ভালোবাসার মধ্যে যেন। এটা সার্বভৌম রাষ্ট্র এবং সেই সার্বভৌমত্ব আমরা কোনোভাবেই ইনফ্লুয়েন্স করতে পারি না, আমরা সেখানে কোনোভাবেই ইন্টারভিন করতে পারি না। এখন অনেক মানুষ এটা ভাবছেন যে ৭১-এ তো ভারত করেছে। ৭১-এর সিচুয়েশনটা ছিল ডিফারেন্ট। প্রথমত বাংলাদেশ তখনও তৈরি হয়নি, মূলত ছিল পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো সিজফায়ার এগ্রিমেন্ট ছিল না এবং সেখানে বর্ডারে আমাদের অনবরত একটা যুদ্ধ চলছিল। তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে সেই সময় মুজিবুর রহমান তিনি নিজে পার্সোনালি ইন্দিরা গান্ধীর কাছে এসে সাহায্য চেয়েছিলেন। এখানে কিন্তু বাংলাদেশের তরফে ভারতের থেকে কোনো সাহায্য চাওয়া হয়নি। বুঝতে হবে যে যেভাবে বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টস গুলো বৃদ্ধি পেয়েছে ওভার দ্য ইয়ার্স, এবং মূলত লাস্ট কয়েকটা মাসে যেভাবে বেড়েছে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, সেখানে কিন্তু ভারতের পক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া আমার মনে হয় না খুব একটা কনস্ট্রাকটিভ স্টেপ হবে। রাদার আমার মনে হয়, কারণ আমরা দেখুন আজকে বাংলাদেশের ক্ষেত্রে লার্জেস্ট ট্রেডিং পার্টনার ডেফিনেটলি ইন্ডিয়া, কিন্তু ইন্ডিয়া যদি ট্রেডিং বন্ধ করে দেয়, ইন্ডিয়াকে রিপ্লেস করার জন্য কিন্তু আরো 5টা দেশ আছে, তার মধ্যে চায়নাও রয়েছে। তো সেই জায়গাটা কিন্তু আমার মনে হয় যে যেভাবে আমাদের দক্ষিণ এশিয়ার যদি আপনি রাজনীতি দেখেন, অধিকাংশ দেশের সাথে কিন্তু ভারতের সম্পর্ক সেই অর্থে ভালো নয়। আমরা যদি নেপাল দেখি বা পাকিস্তান তো ছেড়েই দিলাম, আফগানিস্তানে এখন তালিবানের শাসন, শ্রীলঙ্কার সাথে আমাদের একটা সমস্যা চলছে, স্পেশালি সেখানে যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হলো, তারপরে চায়নার সেখানে হিউজ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট। বাংলাদেশেও কিন্তু চায়নার ইনফিলট্রেশনটা যথেষ্ট ভাবে লাস্ট কয়েক বছরে বেড়েছে। তো সেই জায়গায় আমার দাঁড়িয়ে আমার মনে হয় যে ভারতের পক্ষে এই মুহূর্তে কোনো স্ট্রং কিছু করাটা খুবই ডিফিকাল্ট। তবে হ্যাঁ, একটা বিষয় আমি বলতে পারি যে ভারত যেটা করতে পারে সেটা হচ্ছে আন্তর্জাতিক যত প্রেক্ষাপটগুলো রয়েছে বা আন্তর্জাতিক যত স্তরগুলো রয়েছে, সেটা ইউনাইটেড নেশনস থেকে শুরু করে বিভিন্ন যে আমাদের মাল্টিল্যাটারাল ফোরামস আছে, ব্রিক্স আছে, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন আছে, অথবা বিভিন্ন দেশ অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো, সেই দেশের সঙ্গে কিন্তু একটা ডায়ালগ ওপেন করে ভারত কিন্তু এই প্রজেকশনটা করতে পারে যে বাংলাদেশে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে এবং সেখানে একটা ইন্টারন্যাশনাল ইন্টারফারেন্স কিন্তু যথেষ্ট পরিমাণে দরকার। এবং আরো একটা বিষয় যেটা ভারতের জন্য খুবই ডিফিকাল্ট, সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ার যে সংগঠন রয়েছে সার্ক,
সেই সার্ক ইটসেলফ কিন্তু একটা ফেলিয়ার অর্গানাইজেশন, কারণ আমরা জানি যে সার্কে কখনোই পাকিস্তান এবং ভারত এক জায়গায় আসতে পারেনি কোনো ডিসিশনে। তো সেই জায়গায় সার্ককে যদি আমরা নাও পাই, আমাদের কাছে আসিয়ান আছে, আমাদের কাছে অ্যাপেক আছে, আমাদের কাছে সাউথ আফ্রিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মতো অর্গানাইজেশন আছে, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ আছে, যেই ইসলামিক কান্ট্রিজ অর্গানাইজেশনে কিন্তু সুষমা স্বরাজ একসময় পাকিস্তানকে কোণঠাসা করতেন। তো আমার মনে হয় যে এই রকম কোনো ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি কিন্তু ভারতের পক্ষে এখন অবলম্বন করাটা অনেক বেটার একটা পরিকল্পনা হবে। দেখুন, চায়না একটা খুবই ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি স্ট্র্যাটেজিক একটা ফ্যাক্টর। তার কারণ হচ্ছে আমাদের বুঝতে হবে প্রথমত বাংলাদেশে কিন্তু চীনের যথেষ্ট পরিমাণে ইনভেস্টমেন্ট রয়েছেন, স্পেশালি সেটা রয়েছে চট্টগ্রাম পোর্টে। এবার আমাদের বুঝতে হবে যে চায়না কেন এতটা ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে 2013 সালে শি জিনপিং একটি নীতি অবলম্বন করে যেটাকে বলা হয় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এবং এই নীতির মাধ্যমে শি জিনপিং মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে যে ধরনের ইনভেস্টমেন্ট করে চলেছে সেটা হচ্ছে মূলত ভারত মহাসাগরে চীনের নেভাল যে ক্যাপাবিলিটি সেটাকে বাড়ানোর জন্য। তার কারণ আমাদের বুঝতে হবে যে চায়নার যে এনার্জি রিকোয়ারমেন্ট অর্থাৎ তেল, এই তেলটা মূলত আসে মধ্যপ্রাচ্য থেকে, এবং মধ্যপ্রাচ্য থেকে ভারত মহাসাগরের রুট হয়ে কিন্তু সেটা চায়নাতে যায়। এবং চায়নার কাছে দেশ অর্থাৎ পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মায়ানমার, এই চারটে দেশ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই চারটে দেশই কিন্তু চায়নাকে রাস্তা করে দিতে পারে ভারত মহাসাগর অব্দি। মায়ানমারে আমরা জানি সিটওয়ে পোর্টে, খিয়াকফু পোর্টে চায়নার মারাত্মক ইনভেস্টমেন্ট রয়েছে, বাংলাদেশের চট্টগ্রামে, শ্রীলঙ্কার কলম্বোতে, পাকিস্তানের গোয়াদারে। এবার সমস্যা হচ্ছে চীন কিন্তু চাইছে এই দেশগুলোতে ইনভেস্টমেন্ট করে এই দেশে চায়নার একটা পাপেট সরকার বসাতে, যেটা আমরা শ্রীলঙ্কার আমরা শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখেছি, আমরা মালদ্বীপের ক্ষেত্রে দেখেছি। মায়ানমারে ডেফিনেটলি একটা অন্যরকম সমস্যা চলছে, কারণ যেহেতু সেখানে সেনা অভ্যুত্থান হয়ে গেছে। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু চায়না মূলত চেয়েছিল একটা স্টেবল গভর্নমেন্ট, এবং অনেকেই মনে করছে যে এই আনস্টেবিলিটিটার পেছনে চায়নার হাত আছে। কিন্তু একটা বিষয় আমাদের বুঝতে হবে যে চায়না চুপচাপ থাকলেও আনস্টেবিলিটিটা কিন্তু চায়না একেবারেই চায় না, কারণ চায়না সেখানে বিজনেস ইন্টারেস্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা যদি চায়নার ইন্টারন্যাশনাল স্ট্যান্ড পয়েন্ট দেখি, সেটা আফগানিস্তানের ক্ষেত্রে হোক, শ্রীলঙ্কার ক্ষেত্রে হোক, মায়ানমারের ক্ষেত্রে হোক, চায়না কিন্তু জেনারেলি কখনো কোনো স্টেটমেন্ট দেয় না। চায়না ওয়েট অ্যান্ড ওয়াচ করে, এবং সেখানে যদি দেখে যে কোনো একটা পার্টিকুলার সরকার, সেটা যদি তালিবান হয় আফগানিস্তানের ক্ষেত্রে, বা বাংলাদেশের ক্ষেত্রে যদি এরকম একটা আনস্টেবল গভর্নমেন্ট হয়, বা মায়ানমারের সেনা হয়, চায়না কিন্তু তাদের সাথে হাত মিলিয়ে নেয় শুধু তার বিজনেস ইন্টারেস্টের জন্য। এখন এক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখছি যে পাকিস্তানের কিন্তু একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত রয়েছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা, এবং সেখানে মোহাম্মদ ইউনিসের একটা সরকার গঠন করা, যে মোহাম্মদ ইউনিস কিন্তু অ্যাকচুয়ালি ইসলামিক ফান্ডামেন্টালিস্টের হাতে একটা পুতুল, এর বেশি কিছু নয়। তো এর পেছনে কিন্তু আইএসআই এর একটা বড় ভূমিকা রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে আইএসআই কিন্তু একটা প্রচুর পরিমাণে ফান্ডিং পায় চায়না থেকে। তো সেই জায়গায় সেই দিক থেকে আমরা বলতে পারি যে চীনের ডাইরেক্ট কোনো ইনফ্লুয়েন্স না থাকলেও একটা পরোক্ষ মদত কিন্তু চীনের রয়েছে, সেটা থ্রু পাকিস্তান। এখন ভারতের ক্ষেত্রে বাংলাদেশ একটা বড় মাথা ব্যথার কারণ। তার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশে আমরা দেখেছি বিগত কয়েক বছরে প্রো চায়না একটা সেন্টিমেন্ট কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে তৈরি। শেখ হাসিনা গভর্নমেন্ট তিনি অনেক বেশি প্রো ইন্ডিয়ান ছিল, তার কি কারণ সেটা আমরা মূলত সবাই জানি। কিন্তু তার হলেও শেখ হাসিনা কিন্তু চায়নার সঙ্গে একটা ভালো সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের যারা বিরোধী দলগুলো ছিল, যারা আওয়ামী লীগের বিরোধী ছিল, মেনলি বিএনপি বা অন্যান্য যে ক্ষুদ্র দলগুলো রয়েছে, তারা কিন্তু অনেক বেশি প্রো চাইনিজ, কারণ তারা অনেক বেশি অ্যান্টি ইন্ডিয়ান। এখন বাংলাদেশ একটা দুর্বল অর্থনীতি, বাংলাদেশ একটা দুর্বল দেশ, তাকে ডিপেন্ড করতে হবে একটা বড় দেশের ওপর, আইদার দ্যাট ইজ ইন্ডিয়া অর চায়না। এখন সমস্যা হচ্ছে যে যদি ইন্ডিয়া কোন রকম কোন স্ট্রিনজেন্ট অ্যাকশন বাংলাদেশের ক্ষেত্রে নেয়, তাহলে সেখানে চায়নার ইনফিলট্রেট করে যাওয়াটা কিন্তু অনেক বেশি ইজি হবে। কারণ অলরেডি আমাদের বুঝতে হবে যে বাংলাদেশে দেখুন, যেটা আমি বললাম যে ভারতের পক্ষে এখন বাংলাদেশ নিয়ে অতিরিক্ত করা স্টেটমেন্ট মানে সেখানে চায়নাকে একেবারে ইনভাইট করে দেওয়া। এবং আমরা জানি যে চায়নার সঙ্গে ডিসএনগেজমেন্টটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ ছিল। ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ করে কোথায় জানেন? সিনেমার পর্দায়। বাস্তবে কোনোদিন কিছু করতে পারেনি আজ পর্যন্ত। না পারছে কাশ্মীরের সাথে, না পারছে পাকিস্তানের সাথে, না পারছে শ্রীলঙ্কার সাথে, না পারছে নেপালের সাথে, না পারছে বাংলাদেশের সাথে। ওই ঋতিক রোশন পাকিস্তানের ঢুইকা বোমা মাইরা চলে আসে, আর একটা দেশত্ববোধক গান লাগাই দিবেন, দেখবেন যে একেবারে আপনার দেশ জয় করে ফেলাইছেন ওই সিনেমার পর্দায়। বাস্তবে এই পুরো দক্ষিণ এশিয়া আপনি হলেন এক ঘোড়া, কেউ আপনাদের পাশে নাই। আমরা ছিলাম, এখন থেকে আমরাও থাকবো না। আসসালামু আলাইকুম। আপনাদের কি মনে হয়, দেশ ঠিক পথে যাচ্ছে না ভুল পথে যাচ্ছে? ভারতের লাফালাফি তো শুরু হয়ে গেছে, কিভাবে দেখতেছেন? আসেন একটু আলোচনা করি। আলোচনার আগে আল্লামা সাইদি হুজুরের একটা ছোট্ট গল্প বলি। ওনার ওয়াজে শুনছিলাম
তাহলে না আপনাদের বুঝতে সুবিধা হবে। এক সাধুর কাছে গিয়ে বলে যে আমাকে আপনার শিষ্য বানান। সাধু তখন বলে তুমি তো সাপ, তোমাকে শিষ্য বানাইতে হলে আমার একটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাইতে হবে। যে বলেন কি পরীক্ষা? বলে যে তুমি আগামী 7 দিন কাউকে দংশন করতে পারবে না। তা আমি মেনে নিলাম, আগামী 7 দিন আমি কাউকে দংশন করবো না, ছোবল মারবো না। বলে সাপ বেরিয়ে যায়। কোথায় যাবে? ধান খেতের ভিতরে যায়, লম্বা হয়ে শুয়ে থাকে। 7 দিন এখানেই ঘুমাবো, কাউকে যখন ছোবল দেওয়া যাবে না এখান থেকে সরবো না আমি। সে ওই সাধুর শিষ্য হইতে চায়। পরদিন সকালে কৃষক ধান কাটতে আসে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে, আবার বিকালে আসে ধান কাটতে। ধান কেটে যখন দড়ি খুঁজতে যায়, ধান বাঁধার জন্য দড়ি খুঁজে পায় না। দড়ি খুঁজতে খুঁজতে দেখে যে একটা জায়গায় একটা দড়ি পড়ে আছে, একটু চিকমিক করতেছে, আমার এই শার্টের মতো। যারা ওই সন্ধ্যার সময় দড়িটা নিয়ে আয়না ধানগুলা বাঁধে। আসলে ওইটা দড়ি ছিল না, সাপ ছিল। কিন্তু সাধু বাবা বলে দিছে কোনো ছোবল দেওয়া যাবে না। সেই ছোবল মারে নাই। কৃষক ধান বাঁধতে যায়, যখন গিট্টু মারছে তখন সাপের ঘাটটা মস্কায়া যায়। আর মনে মনে বলে সাধু বাবা যদি আমারে কোনো কথন না দিত, শর্ত না দিত, আজকে তুই বুঝতি আমি কে। কিচ্ছু বলে না। কৃষক ধানটা নিয়ে বাসায় যায়, রাখে, দড়িটা কুইটা রাখা দেয়। সাপ ওই ভাঙা ধান নিয়ে কাতরাইতে কাতরাইতে ওই সাধু বাবা দরবারে যায়। আজি ও সাধু, তুমি কি বুদ্ধি দিলে আমারে? আমার তো ঘাড় মস্কায় গেছে তোমার কথা শুনতে যায়। আপনি দেখা তুমি তো চলে গেছে, সাপের জাত তো রাগ ফুসফুস করতেছে ভিতরে, প্রকাশ করতেছে না। তখন সাধু বলে কি ঘটনা? এরকম এরকম আমি শুয়ে আসছিলাম, আমার দড়ি বানায় ধান বাঁধছে। আর ওরে বেকু, তরে যখন দড়ি বানাইয়া গিট্টু মারতে গেছিল তখন তুই ফুস করে উঠলি না কেন? আমি তো তোকে ছোবল দিতে না করছি, দংশন করতে না করছি, ফুস করতে তো আর না করি নাই। তুই যদি ফুস করে উঠতি, দেখতি 3টা লাফ দিয়া দিল্লিতে গিয়ে পৌঁছাইত। কথা সত্যি, কথা সত্যি। দেখেন 5ই আগস্টে যখনই ফুস হয়ে উঠছে ছাত্র জনতা, তখনই কিন্তু 3 লাফে দিল্লি চলে গেছে। আল্লামা সাইদি হুজুর, আল্লাহ আপনাকে বেশ নসিব করুন। আপনার প্রতিটি কথা সত্যি সত্যি সত্যি। এবার আসি, কেন আমাদের সম্পর্কটা বাংলাদেশের সাথে ভারতের এই অবনতি হওয়াতে খারাপ হইল না ভালো হইল? 100-100 ভালো হইল। 57 বছর তো একসঙ্গে সংসার করলাম, দেখলাম তো প্রতিবেশী কোনোদিন বন্ধু হয় না। আমাদের নোয়াখালীতে একটা কথা বলে, আইনি বন্ধুর মুখের দিকে, বন্ধু জানে আর মুখের দিকে। কথাটার মানি বুঝছেন? আমি দেখি বন্ধুর মুখের দিকে, বন্ধু আমার কেমন আছে, মুখটা শুকনা, হাসি আছে না দুঃখ, আমি দেখি বন্ধুর মুখের দিকে। আর বন্ধু ভুইলা দেখে আমার মুখের দিকে, মানে পাছার দিকে। নিয়ত খারাপ। এমন বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। তাই আমাদের উপদেষ্টা সরকার একটা চাল দিছে আমার ধারণা, না হলে চিন্ময় কৃষ্ণ দাসকে ওই টাইমে অ্যারেস্ট করার কোনো কথাই না। এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করার পর কি ঘটতে পারে এটা আমরা অনেকে না জানলো, ওনারা ঠিকই জানতেন যে এই অ্যারেস্টের কারণেই ভারতের মুখোশ খুলে যাবে, এবং সত্যি সত্যি খুলে গেছে। হায় হায় কি প্রভাকাণ্ডা, এত ন্যারো মাইন্ডেড। আমার তো মাঝে মাঝে জানেন এত রাগ হয়, এত গালি দিতে ইচ্ছা করে। একটা চ্যানেলে দেখলাম কি জানেন, একটা ছেলের মাথায় ব্যান্ডেজ ফ্যান্ডেজ বাইন্দা নিয়ে নিছে, হাতে ব্যান্ডেজ বাঁধছে, ওরে জিজ্ঞাসা করতেছে, আবার জল খাওয়াইতেছে। ও নাকি বাংলাদেশে আসছিল, তাকে হিন্দু বইলা, ভারতের হিন্দু বইলা, শুধু হিন্দু না ভারতের হিন্দু বইলা তাকে ঢিল দিয়ে মাথা ফাটাইছে, ব্যান্ডেজের উপর দিয়ে আবার রক্ত। আমরা সিনেমায় আগে দেখাইতাম, যখন ব্যান্ডেজ বাঁধতাম দেখবেন হিরোদের মাথায়, রাজ্জাক ভাই বেশি পাইলেন, এখানে একটু রক্ত লাগাই দিতাম। অরিজিনালি যদি আপনি মেডিকেলে যায় ব্যান্ডেজ করেন, কোনো রক্ত ভাইসা উঠবে না, কিন্তু সিনেমার জন্য আমরা দিতাম। এই ছাড়াও তা করছে, একেবারে চুতিয়া একটা মানুষ। এই ভারতের মিডিয়া গুলা সবগুলা চুতিয়া। ওই ব্যান্ডেজ ভাঙা ওরা এসে বলতেছে ওনাকে বাংলাদেশে আইছিল, ওরে ইট পাটকেল মারছে। কত বড় অসভ্য, বর্বর। আসলে কিন্তু ভারত কিন্তু খুব বর্বর। এতদিন আমরা বুঝি নাই, 53 বছর লাগছে আমাদের বুঝতে। 4 মাসে খুলে দিয়েছে উপদেষ্টা সরকার তাদের মুখোশ। সত্যি জানি ওরা ফাঁদে পড়ছে, কিন্তু ভারতের ফাঁদে ফেলা হয়েছে। দেখেন এই যে আমরা এখন যেভাবে সবাই ভারতের বিরুদ্ধে কথা বলতেছি, এই চিন্ময় কৃষ্ণ দাসের অ্যারেস্টের একদিন আগেও কিন্তু আমরা ভারতের এতটা বিরুদ্ধে ছিলাম না। এখন কিন্তু আওয়ামী লীগ শুদ্ধা বুঝতে পারতেছে আসলে তো ভারত লোক ভালো না, কারণ তারা তো দেখতেছে এখানে কোনো হিন্দু বাড়িকে অ্যাটাক হচ্ছে না, কোন বাড়ি ঘর পোড়ানো হচ্ছে না। ওরা এগুলা কেন বলতেছে? সবাই তো ভাই আর আওয়ামী লীগের ফায়দা লুটে নাই, অনেক আছে সাদা মনে পৈতৃক সূত্রে পাওয়া আওয়ামী লীগ করে তারা। হ্যাঁ, এই জন্যই ওই যে আমি মাঝে মাঝে বলি যে কাউকে নিষিদ্ধ করা যাবে না, ছাত্রলীগকে নিষিদ্ধ করাতে দেখেন না বিভিন্ন রূপে প্রকাশ পাইতেছে। কাউকে নিষিদ্ধ করলেই না আন্ডারগ্রাউন্ডে চলে যায়। আন্ডারগ্রাউন্ডে যাওয়া মানে কি জানেন? টাকা পয়সা, আর্মস, অরাজকতা, রাহাজানি, ফুটপেরা বাইরে রাহাজানি, অত্যাচার, জুলুম, কেওয়াজ লাগাইয়া আবার লুকায় যাবে। লুকাইবার মতো বর্ডার আছে, বর্ডারে এইবার আর এইবার ওরা এগুলো করাবে কিন্তু আমাদের দেশে। কিন্তু না, মুখোশ খুলে দিয়েছে বর্তমান সরকার।
একেবারে কারেক্ট কাজটা করছে। এখন কিন্তু দেখেন একই মঞ্চে সবাই চলে আসছে, পুরো বাংলাদেশের মানুষ বুঝা ফেলাইছে। এখন আমাদের জাতীয় ঐক্য করতে আর কোনো প্রবলেম নাই। এর নামে মাস্টার মাইন্ড কি খেলাটা খেলছে চিন্তা করেন। 53 বছর যে খেলাটা আমরা খেলতে পারি নাই, সেই গেমটা খেলছে ইউনূস সরকার। আরে ভাই তোরা বলস মানব অধিকারের কথা, আমরা নাকি এখানে মানব অধিকার লঙ্ঘন করতেছি। এই যে মমতা ব্যানার্জি বেকুব, আপনি আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং এই যে নায়ক নাকি জানি দেব নাকি বলা হয়, ও আরো ভারতে কয়েকটা শুনতে পারলেন এদের কথা। তো এগুলো না, আপনাদেরকে আমি এখন প্রমাণ দেখাই। একটা জিনিস শোনেন, আপনারা সব সময় শুনে আসছেন বা আমাদের দেশে কিছু চাটুকর বলমু না এরা এদেরকে নির্বুধ বলমু না মূর্খ বলমু, আমি কিছু বুঝতে পারতেছি না। সেই ছাগলগুলো বলে যে ভারত ছাড়া নাকি আমরা অচল, এই যে একটা কথা বলে, দেখেন ভারত ছাড়া আমরা অচল নাকি আমাদের ছাড়া ভারত অচল। আমরা একটু দেখাই, আমরা যদি ভারতের পেঁয়াজ না কিনি, রসুন না কিনি, আলু না কিনি, তাহলে ভারতের মানুষ এগুলো কোথাও অন্য কোথাও কিন্তু এগুলো বিক্রি করতে পারে না, বেশি দামে বেচতে পারে না। বেচতে পারে ভাই, 10 টাকাটা যদি 2 টাকা দেয় পাগলও নিব, এটা সাধারণ বিষয়। তো কথা হচ্ছে আমরা কিন্তু চওড়া দামে কিন্তু তাদের কাছ থেকে কিনে আনি। আসসালামু আলাইকুম। নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সকল মাখলুক সৃষ্টি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সৃষ্টি শূন্য অবস্থায় নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 সহস্র বছর ধরে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকেন। অতঃপর আল্লাহ পাক নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4 ভাগে ভাগ করে, 1 ভাগ দিয়ে আরশ, 1 ভাগ দিয়ে কলম, 1 ভাগ দিয়ে জান্নাত এবং 1 ভাগ দিয়ে আলমি আর রহ এবং সমগ্র মাখলুক পয়দা করেন। উল্লেখিত 4 ভাগের 3 ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান, বিবেক, লজ্জা ও প্রেম প্রীতি ভালোবাসা আর 1 ভাগ দিয়ে আমাকে সৃষ্টি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহর শ্রেষ্ঠ নূর থেকে এবং সমগ্র জগৎ আমার নূর থেকে সৃষ্টি হয়েছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে আদেশ করেন আরশের উপর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে। কলম আল্লাহর আদেশ পেয়ে 400 বছর পর্যন্ত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে থাকে।